আজ 1 সপ্তাহ হলো মেলা বসেছে। রোকেয়া একদিনও মেয়েকে নিয়ে যায়নি। মীরার ইচ্ছে থাকলেও মাকে বলার সাহস পায় না। দাদির শরীরটা ইদানিং ভালো যায় না, ডক্টরের কাছে নিয়ে যাবে, সেজন্য টাকা জমাচ্ছে রোকেয়া। মীরা চায় না এখন আবার কোনো ফাউল খরচ হোক, আর মায়ের ওপর চাপ পড়ে। মন খারাপ হতে গিয়েও মায়ের কষ্টের কথা মনে পড়ে মন খারাপ হয় না, মন শক্ত করে। লেখাপড়া করে মায়ের পাশে দাঁড়াতে হবে। মায়ের এত পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে ভালো একটা চাকরি নিতে হবে। সায়েন্স থেকে পড়লেও ডক্টর কিংবা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তেও তো অনেক টাকার প্রয়োজন। তাই সব দিক বিবেচনা করে যে করেই হোক পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। মীরাকে চুপ করে থাকতে দেখে শাহনাজ হয়তো কিছুটা বুঝতে পারে মীরার এমন নীরবতার কারণ, তাই এ বিষয়ে আর কোনো কথা বলে না। কথা ঘুরিয়ে বলল, মীরা চল, বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। মীরাও ঘাড় নেড়ে উল্টো ঘুরে বাড়ির পথে হাঁটে। সরু রাস্তা, রাস্তার দুই পাশে গাছ, অদ্ভুত সৌন্দর্য ধরা দিয়েছে ধরণীতে। পরিবেশ মনোমুগ্ধকর। শাহনাজ কথা বলছে, মীরা ওর সাথে তাল মিলাচ্ছে, হাসছে। এদিকে দূর থেকে ধেয়ে আসা চিরপরিচিত জিপ গাড়িটা কারো নজরে এলো না। হঠাৎ যখন গাড়ির শব্দে দুজন সামনে তাকালো, তখন গাড়িটা ঠিক ওদের সামনে এসে দাঁড়ালো। মীরা ভয়ে চোখ বন্ধ করে শাহনাজের হাত খামচে ধরে। শাহনাজ প্রথমে ভয় পেলেও গাড়িটা দেখে ভয় কেটে যায়। মীরার হাত ধরে বলে উঠল, মীরা সামনে দেখ। মীরা ততক্ষণে চোখ খুলে পিটপিট করে তাকিয়ে সামনে গাড়িটা দেখে বিস্মিত। অস্ফুট স্বরে বলে উঠল, রিহান ভাই। কাজল গাড়ি থেকে লাফিয়ে নামে। গায়ে জড়ানো শার্টের 3টা বোতাম খোলা থাকায় শার্টের এক পাশ উড়ে। সুন্দর বুকখানায় কালো রোমশ উকিঝুঁকি মারে। সিল্কি চুল এলোমেলো হয়, কপাল পেরিয়ে ভ্রু স্পর্শ করে। চিকন ভ্রুজোড়ার নিচে চোখগুলো যেন আনন্দ ভরে আছে। চাপদাড়ির ফাঁকে ঠোঁটগুলো হাসির রেখা ঝুলছে। সেগুলো নেড়ে কাজল মীরার সাথে কথা বলতেই শাহনাজ মাথা নিচু করে চোখ বন্ধ করে নেয়। কেমন আছো মীরা বেগম? মীরা গাড়ির দিকে তাকিয়েছিল, রিহান ভাইকে দেখার চেষ্টা করছিল। তার মধ্যে হঠাৎ কাজলের প্রশ্নে চমকে ওঠে। অপ্রস্তুত হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছে এখন। মীরার ভ্রু কুঁচকে আসে। কাজল শাহনাজের দিকে তাকিয়েছিল। মীরা দৃষ্টি অনুসরণ করতে শাহনাজের লজ্জা মাখা মুখ দেখে ভাবাচেকা খায়। ফের ঘাড় ঘুরিয়ে কাজলের দিকে তাকিয়ে কিছু বলার জন্য উদ্যত হতেই থমকে গেল। ডাগর ডাগর আখি জোড়া দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে রিহান ভাইয়ের দিকে। দৃষ্টি আটকে যায় মীরার এই পুরুষটাকে দেখলে। কথা ভুলে যায়, বুক ধুকপুক করে। কত সুন্দর মানুষটা, কতটা নজর কাড়া তার চলাফেরা। মীরার এই পুরুষটাকে দেখার বিতৃষ্ণা কোনো দিন আসবে না, বিড়বিড় করে বলেও ফেলে, আপনাকে দেখার বিতৃষ্ণা আমার কোনোদিনও জন্মাবে না। রিহান এসে ঠিক কাজলের পাশে মীরার বরাবর দাঁড়ালো। গায়ে সাদা শার্ট, চোখে কালো রঙের একটা সানগ্লাস, যেটা আপাতত রিহান চোখ থেকে খুলে শার্টের বুক বরাবর বোতামে আটকে রাখলো। মীরা দৃষ্টি সরিয়ে গাড়ির দিকে একবার উকি দিয়ে দেখে নিল। গাড়ির সিটে কুচকুচে কালো একটা ব্লেজার। মীরার মস্তিষ্ক তখন প্রশ্ন এলো, রিহান ভাই কি তাদের বিশাল বড় অফিসে যায়? আজ পায়ে কালো কুচকুচে শো, সব সময় লোফার পায়ে থাকে। শার্ট বা গেঞ্জি যেটাই পরে সেটার উপর থাকে জ্যাকেট, কিন্তু আজ সব পরিবর্তন। তবে কি ঈশিতা যা বলেছে সব সত্যি? রিহান ভাই কি এখন অফিস করে? কত প্রশ্ন, কিন্তু উত্তর জানা হয়েও যেন অজানা। ডিঙি মেয়েদের মতো এমন টই টই করে পুরো গ্রাম ঘুরে বেড়ানোর কথা তোর মা জানে? রিহানের গম্ভীর কণ্ঠে মীরা থতমত খেল। সত্যি রোকেয়া বেগম জানে না ওরা এখানে এসেছে। বলেছে বিকেলটা শাহনাজ আপাতের বাড়িতে থাকবে, তবে সেটা কথা নয়। কথা হচ্ছে রিহান ভাই ওকে ডিঙ্গি মেয়ে কেন বলল? সে কি সারাক্ষণ টই টই করে পুরো গ্রাম ঘুরে বেড়ায়? মোটেও না। তবে কেন রিহান ভাই এমন একটা অপবাদ দিল তাকে? মীরা প্রতিবাদ করে, বলল, আমি মোটেও পুরো গ্রাম ঘুরে বেড়াই না, আজ অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়েছি। রিহান বিরক্তিকর চাহনিতে দেখে মীরাকে, কাজলের দিকে তাকিয়ে বলে, গাড়িতে বস। সামনে। কাজল প্রশ্ন করে। রিহান শাহনাজের দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, দুজনেই। কাজল শাহনাজকে ইশারায় গাড়িতে বসতে বলে। শাহনাজ আর চোখে মীরার দিকে তাকালো, সংকোচ নিয়ে প্রশ্ন করে, কোথায় যাব আমরা? বেশি দূরে না, আশেপাশে কোথাও। সন্ধ্যা নামার আগে বাড়ি পৌঁছে দিব।
কাজল আশ্বস্ত করে। শাহনাজ পেছনে বসে, কাজল সামনে বসলো। রিহান ড্রাইভিং সিটে বসে, মীরা দাঁড়িয়ে থাকে। রিহান এটা দেখে গম্ভীর কণ্ঠে বলল, এখন কি তোকে বসার জন্য নিমন্ত্রণ পত্র দিতে হবে, নাকি কোলে তুলে গাড়িতে বসাতে হবে? ওষুধ রোগের সময়ে খেলে অমৃত, রোগ সেরে গেলে সেটা খেলে তা হয় শরীরের জন্য বিষ। জীবনে একটা সময় চাইলেও অনেক কিছু করা সম্ভব নয়, আমাদের কাছেই থাকে জিনিসগুলো, কিন্তু সেগুলো আমাদের জন্য নিষিদ্ধ হওয়া ভালো। তখন মীরা কি কিছু বুঝতে পারলো রিহান ভাইয়ের গভীর কথার মানে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। মীরা চুপ করে আছে। রিহান দীর্ঘশ্বাস ছাড়ে। সে তো ভেবেছে সে দূরে থাকলে হয়তো মীরা ভালো হবে, কিন্তু না। এই কদিনে যা বোঝা গিয়েছে সেটা হচ্ছে লুকিয়ে কিংবা দূরে থেকে নয়, সরাসরি মীরাকে বুঝিয়ে বললেই মীরা বুঝবে। যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে মীরা। বাবা ছাড়া দুনিয়া বড্ড কঠিন, তার উপর একটা ভাই পর্যন্ত নেই। রোকেয়ার এত পরিশ্রম সবই মীরার জন্য। মীরা নিজেও জানে সেটা, কিন্তু মেয়েটা নিজের অনুভূতির কাছে গিয়ে ব্যালেন্স ঠিক রাখতে পারে না। রিহান টেস্টের রেজাল্ট দেখেছে, আর আজ অফিস শেষে সেজন্যই গ্রামে ছুটে আসা। রিহান তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, মীরা, লিসেন। মীরা, লুক অ্যাট মি। আমাকে দেখো, কথা দিচ্ছি আমি শুধু তোমার থাকবো, কিন্তু সেটা যদি তুমি চাও সত্য হয় তবে তোমাকে আমার কথা মানতে হবে। রিহানের হঠাৎ এমন কথায় মীরার চোখ কপালে উঠে। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে রিহান নামক সুদর্শন পুরুষটার মুখের দিকে, যে আপাতত এলোমেলো বিধ্বস্ত, ক্লান্ত, কিন্তু এতেও পুরুষটাকে মারাত্মক সুন্দর লাগছে। রিহান আবারও বলল, লিসেন মীরা, ফুপিমণি অনেক কষ্ট করছে, তুমি দেখছো তো, তোমার জন্য সব। মীরা যেন ঘরে আছে। এত বড় ঝটকা মস্তিষ্ক নিতে পারলেও মন যেন মানতেই পারছে না, কিংবা বিশ্বাস করতে চাইছে না। রিহান এবার আরো একটু এগিয়ে বসলো, ঘনিষ্ঠ করলো মেয়েটাকে নিজের সাথে। মীরা চমকে উঠল, আশেপাশে তাকালো। না, অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। রিহান গাড়ির ভেতর জ্বলতে থাকা লাইটও অফ করে। এবার পুরোপুরি অন্ধকারে ছেয়ে গেল। আবছা দেখা যাচ্ছে সামনের পুরুষটাকে। মীরার বুক ধুকপুক করছে, বলে, আমি এখন থেকে ভালো করে পড়বো রিহান ভাই, কিন্তু মেয়েটা থামে। রিহান ভ্রু কুঁচকে নেয়। অস্থির সে, কিছুতেই চায় না তার অবহেলায়, তাকে ভালোবাসার অপরাধী মেয়েটার কোনো ক্ষতি হোক। কণ্ঠে অস্থিরতা এনে জিজ্ঞেস করলো, কিন্তু কি বলো? মীরা, রিহান ভাইয়ের কথা যেন সব স্বপ্ন মনে হচ্ছে। তুমি করে বলছে মানুষটা, তাকে শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। জানতে চাইলো, আপনি সত্যি বলছেন? রিহান হতভম্ব। কি বলে মেয়েটা? তাকে বিশ্বাস করছে না, নাকি নিজের কাছে নিজেই শিওর হতে চাইছে? রিহান দুই অধর বিন্দুর ন্যায়গুলো করে নিঃশ্বাস ছাড়ে। তার আচমকায় মনে হলো গরম প্রচুর, শরীর দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। কেমন অস্থির অস্থির লাগছে। মুখের সামনে একজোড়া ডাগর টাগর রাখি, আর চিকন সরু নাকটার নিচের অধর জোড়া চোখের সামনে খুব নিকটে আছে। এটা দেখে মনে পড়ল গরম লাগার উৎস যে সে সাথে নিয়েই বসে আছে। গরম লাগারই কথা, এটা অস্বাভাবিক কিছু নয়। রিহান মীরাকে আলগোছে ছেড়ে দিল। মীরা নড়ে চড়ে নিজে নির্দিষ্ট স্থানে বসল। রিহান স্টিয়ারিংয়ে দুই হাত রাখে। সামনে আবছা আলোয় দূরে থাকা শাহনাজ কাজলের দিকে তাকিয়ে প্রশ্ন করল, প্রমাণ চাই? মীরা হ্যাঁ না কিছুই বলল না, শুধু রিহান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল ভাবলেশীন ভাবে। রিহান নিজের শার্টের পকেট থেকে একটা ছোট বক্স বের করে। অন্ধকারে মীরা সেটা দেখল। হয়তো খয়েরি রঙের হবে, তবে পর্যাপ্ত আলো না থাকায় সেটা কালো হয়ে চোখে ধরা দিল। রিহান বক্সটা খুলে মীরার সামনে ধরল। চিকচিক করে কিছু জলজল করছে। রিহান সেটা হাতে নিতে লম্বা হয়ে মীরার সামনে ঝুলে পড়ে। মীরা অবাক হলো। দেখে মনে হচ্ছে বেশ দামি একটা অলংকার। মীরা বুঝতে পারছে না রিহান ভাই এটা কেন বের করেছে এখন। রিহান বক্স রেখে মীরাকে টেনে সামান্য ঘুরিয়ে বসালো। ওনার সরিয়ে গলায় চেনটা পরিয়ে দিল। মীরা পাথরের ন্যায় শক্ত হয়ে খিচে চোখ বন্ধ করে বসে রইল। মিনিট সময় ব্যবধানে কি হলো বিষয়টা বুঝতে পেরে অনুভব হলো রিহান ভাই তার মাথায় ফের ওড়না তুলে দিচ্ছে। মীরা ঘাড় ফিরিয়ে রিহানের দিকে তাকানোর আগেই রিহান বাধা দিল, বলল, তাকাস না, এটা আমার কথা রাখার প্রথম চিহ্ন। দ্বিতীয় চিহ্ন সেটা 2 বছর পর। 2 বছর পর পর আমাদের কোম্পানিতে আজকের তারিখে একটা সার্কুলার দেওয়া হবে, আর সেটার মধ্যে পেয়ে যাবি। তাই বলে এটা ভাবিস না কোম্পানি আমার বলে চাকরিটা তোকে এমন দেয়া হবে। এমনটা ভাবলে বোকামি বই আর কিছু না। নিজের যোগ্যতায় তোকে চাকরিটা পেতে হবে।
আর তৃতীয় চিহ্ন তার ঠিক 1 মাস আমি তোকে আমার করে নেব। আর যদি ভাবিস বিয়ের পর পড়ালেখা করবি না, শুধু চাকরি করবে, সেটা হবে না। লেখাপড়া করতে হবে, আর উচ্চ পদে চাকরি নিতে হবে। তার জন্য তোর যতটা সাহায্যের প্রয়োজন সেটা স্বামী হিসেবে রিহান শেখ তোর পাশে থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে করবে। মীরা চুপ করে বসে আছে। কেন জানি এত কিছুর পরেও মন ভালো হচ্ছে না। কেন মনটা কুড়াচ্ছে? কেন মনে হচ্ছে রিহান ভাইয়ের দেখার সে খুব সহজে পাবে না? আপনি আর গ্রামে আসবেন না রিহান ভাই? রিহান এ পর্যায়ে এসে চুপ করে গেল, কোনো জবাব দিল না। কাজল তখন এসে মীরা সাইড দিয়ে দাঁড়িয়ে বলল, আসবে, তুমি বাড়ি যাও। মীরা বেগম, শাহনাজ অপেক্ষা করছে। মীরা কাজলের দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে এক পলক রিহানকে দেখে ধীর গতিতে চলে গেল। রিহান চোখ বন্ধ করে বসে আছে। কাজল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, মীরাকে বলিসনি তুই 2 বছরে? চাই না ও জানুক। রিহান চোখ বন্ধ রেখে শান্ত কণ্ঠে বলে। কাজল অবিশ্বাস্য চোখে তাকালো, অবাক হয়। এসব কোন ধরনের পাগলামি করছে রিহান বুঝতে পারছে। এত বড় একটা খবর, আর মেয়েটাকে জানতেও দিবে না। পরে জানতে পারলে কতটা কষ্ট পাবে মেয়েটা, কোনো ধারণা আছে এই ছেলের? কাজল অবাক কণ্ঠে বলল, কিন্তু রিহান, তুই বুঝতে পারছিস না, পরে মেয়েটা এত বড় নিউজ নিতে পারবে না। রিহান চোখ মেলে তাকালো। কাজলকে গাড়িতে বসতে ইশারা করে। কাজল উঠে বসে। কাজল জানে এখন রিহান সিগারেট টানবে, তাই আগে আগে লাইটার এগিয়ে দেয়। রিহান সিগারেট বের করে সেটায় আগুন লাগায়। ঠোঁটের ভাঁজে চেপে ধরে 2-3 বার টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ে। কাজল তাকিয়ে আছে রিহান কি বলবে সে অপেক্ষায়। রিহান সিগারেট অর্ধেক টানলো। কাজল বসে থাকে চুপ করে। রিহান সিগারেট ফেলে গাড়ি স্টার্ট করে। গন্তব্য তার শেখ বাড়ি। এখান থেকে যেতে 7-8 মিনিট লাগবে। গাড়ি চলে সায় সায় করে। জিপ গাড়ি হওয়ার দরুনে বাতাস একটু বেশিই লাগে। গাড়িতে জ্বলতে থাকা ছোট্ট বাতিটা কিছুটা হলদে রঙের। সেই হলদে আলোয় 2 প্রাপ্তবয়স্ক যুবকদের কি চমৎকার দেখাচ্ছে সেটা হয়তো তারা নিজেরাও জানে না। সাদা শার্ট গায়ে পুরুষটাকে মারাত্মক সুন্দর দেখাচ্ছে। কাজলের মনে হলো সে যদি মেয়ে হতো তবে নিশ্চিত এই পুরুষের সৌন্দর্যের ব্যক্তিত্বের প্রেমে পড়ত। যদিও কথাটা বড্ড হাস্যকর, তবে সত্যিটা তো আর মিথ্যে হয়ে যাবে না। সত্যি এটাই, রিহান শেখ নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ। এখন পাশে যদি কাজলের বদলে একটা সুন্দরী নারী থাকতো তবে নিশ্চিত এই পুরুষের সৌন্দর্যে এর কাছে নারী নিজেই নিজের সুন্দর রূপকে তুচ্ছ মনে করত। কাজলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিহান কি বুঝলো কে জানে, হাসল সে। তবে মুহূর্তেই নিজেকে সামলে নেয়, রয়ে শুয়ে বলে, এখন জানলে পাগলামি করতো, পরে জানলে তেমন কিছু হবে না। জানি অভিমান করবে, রেগে থাকবে, কিন্তু কোনো ব্যাপার না, সব ঠিক করে নেব আমি। শাহনাজ মীরা দুজনেই চমকে ওঠে। রোকেয়া মাত্র শাহনাজদের বাড়ির ভেতরে থেকে এসেছে। পেছনে রয়েছে শাহনাজের মা। শাহনাজের হাত খামচে ধরে মীরা। ভয়ে মেয়েটা অস্থির। যদি মা কিছু বুঝে ফেলে তাহলে নিশ্চয়ই এবার মারতে মারতে হসপিটালে আবার। শাহনাজ নিজেও ভয়ে আছে। মাথা নিচু করে কি জবাব দিবে সেটা ছক করছিল। তবে হাতে নজর পড়তেই মুখে হাসি ফুটে উঠল। ভাগ্য ভালো কাজল 2টা চিপস আসার সময় কিনে দিয়েছে। শাহনাজ সেটা দেখিয়ে রোকেয়া বেগমকে বলে, চাচি, চিপস আনতে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেল। মীরাকে দিয়ে আসতাম এখন, আপনি কষ্ট করে আবার এলেন। দাদি অসুস্থ? কোথায় ছিলি তোরা? আম্মা চিন্তা করছে, তিনি পাঠিয়েছে আমায়। মীরা চল। রোকেয়া শেষের কথাটা মীরার হাত ধরে বলে। মীরা শাহনাজের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসল। শাহনাজ একটা চিপস মীরার হাতে দিয়ে বাড়ি যাওয়ার ইশারা করে। শাহনাজদের বাড়ি থেকে 1 মিনিট কি 2 মিনিট পরেই মীরাদের বাড়ি। রোকেয়া গেট বন্ধ করে দিয়ে মীরাকে বলে, ভেতরে যা, আমি উজু করে আসছি। নামাজটা আজ আর পড়া হলো না। মীরা যায় না, দাঁড়িয়ে থাকে উঠোনে। রোকেয়া কলপাড়ে যায়। মীরা মায়ের পেছনে পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকে। রোকেয়া দেখে কিন্তু আর কিছু বলে না। মেয়ে তার বড্ড মা পাগল। আগে বাবা ছিল, বাবা যাওয়ার পরে মায়ের পেছন পেছন ঘুরে। রমজান শেখ কতবার যে এসেছিল তাকে নিতে, শুধু তাকে নয়, সাথে মীরাকেও। রোকেয়া যখন ভেবেছিল হয়তো স্বামী মারা গিয়েছে, সেই জন্য সংসার কিভাবে চলবে সেই জন্য বলে, কিন্তু না, তিনি তো একবার রোকেয়া বেগমকে বলেও ছিল বিয়ে দিতে চায় আবার মেয়েকে, নাতনিকে নিজের কাছে রেখে দিবে।
রোকেয়া তখন স্বামী হারিয়ে পাগল। বাবা যে মেয়ের জীবনের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত তাকে জানিয়েছিল সেটা রোকেয়া বুঝতে পারলেও বাবা তার নিজের মেয়ের কথা ভাবল, কিন্তু মেয়ের কি হবে সেটা তো ভাবেনি। বাবা নেই, আবার মাও বিয়ে করে নিলে তার মেয়ের কি হবে? বাবার ওপর সেই থেকে রাগটা যেন প্রখর হলো আরো। ভালোবাসার মানুষের শেষ চিহ্ন আঁকড়ে ধরে বাঁচবে, অন্য কোনো ভাবনা তো তিনি মাথাতেও আনতে পারেনি কখনো। ঘরে এসে দুই মা মেয়ে কমলা বেগমের রুমে গেল। মীরা পড়তে বসল। রোকেয়া শাশুড়ির সাথে কতক্ষণ কথা বলে আজান দিলে নামাজ পড়তে গেল। কিছু সময় পর কমলা বেগমও চলে গেল। মীরা তখন দুই লাফে নিজের রুমে এলো। দরজা হালকা ভিড়িয়ে নিজের রুমে থাকা ছোট ড্রেসিং টেবিলটার সামনে গিয়ে দাঁড়ালো। গলা থেকে ওড়না সরিয়ে বস্তুটা পেছন দিক থেকে ঘুরিয়ে সামনে আনলো। একটা স্বর্ণের চেন, তাতে আবার একটা লকেট। সেটাই কি সুন্দর খোদাই করে রিহান মীরা লেখা। প্রথমে রিহান, তারপর মীরা। ইংরেজিতে গুটি গুটি লেখা অক্ষরগুলো কি আকর্ষণীয় লাগছে, মীরার বেশ পছন্দ হলো। তবে এটার দামটা যে অনেক বেশি, মীরার সে ব্যাপারে একটুও সন্দেহ নেই। তার কারণ কিছুদিন আগে রোকেয়ার শাশুড়ির আগে জিনিসগুলো বেচে দিয়ে নতুন আর স্বর্ণ তাতে যোগ করে দিয়ে বেশ বড়সড় করে একজোড়া দুল গড়িয়ে দিয়েছে। তাতে সব মিলিয়ে 40,000-এর মতো লেগেছে। আর এটা তো তার চেয়েও অনেক বড় ভারী শক্তপোক্ত একটা চেন সহ লকেট। মীরা নিশ্চিত এটা লাখ টাকা জিনিস, কিন্তু এটা দিয়ে সে কি করবে? মা যদি দেখে ফেলে? মীরা একবার ভাবলো খুলে রাখবে, কিন্তু পরক্ষণেই মনে পড়ে সেটা করলে মায়ের হাতে নিশ্চয়ই পড়বে। সুরক্ষিত স্থান থাকলেও রোকেয়া বেগম মাঝে মধ্যে মীরার ঘর গুছিয়ে দেন, আর তখন যদি এটা হাতে পড়ে মীরা কি জবাব দিবে? সুরক্ষিত স্থান যদি এই চেনের জন্য হয়ে থাকে, সেটা শুধু নিজের শরীর। গলায় পরে পিঠের দিকে দিয়ে রাখলে কারো নজরে আসবে না, আর গায়ে ওনা তো সবসময় থাকে। রোকেয়া ডাকে মীরার ভাবনা রীতি ঘটে। দ্রুত চেন জামার ভেতরে রেখে ওনা দিয়ে শরীর ঢেকে রুম থেকে বেরিয়ে এলো। রাতে খাবার খেতে বসে মীরার অল্প গরম লাগলে ওনা খুলে রাখে, কিন্তু আজ আর সেটা করা গেল না। রোকেয়া মেয়ের পা থেকে মাথা অব্দি সবটাই চিনে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল, তবে কিছুই বলল না। খাবার শেষ, আজ মীরা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। রোকেয়া মেয়ের চালচলন যেন আজ ঠিক লাগলো না। যে মেয়ে ভয়ে এক রুম থেকে অন্য রুমে যায় না, আর আজ সেই মেয়ে আলাদা রুমে শুয়েছে। আজ কিছুদিন ধরে মীরার ব্যবহারও বেশি সুবিধে ঠেকছে না। ভাবলো মেয়েকে আরো চোখে চোখে রাখতে হবে। আজ 2 দিন হয়েছে কাজল আর রিহান দেশে নেই। ঈশিতা জানে না তারা কোন দেশে গিয়েছে। আশ্চর্যের ব্যাপার এটা যে তাকে কেউ বলে না। ঈশিতা মা থেকে শুরু করে মামি কাউকে বাদ রাখেনি জিজ্ঞেস করতে, কিন্তু কেউই বলে না। শিশি লিভিং রুমে বসে আছে, হাতে নখে নীল পলিশ দিচ্ছে। গায়ের রং ধবধবে ফর্সা, চুলগুলো অল্প বাদামি রঙের, চোখ জোড়া টানা টানা, নাকটা সামান্য চ্যাপ্টা, ঠোঁট চিকন, হাসলে গালে টোল পড়ে। তখন কি দারুণ মায়াবী লাগে। ঈশিতা তখন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, যেমন এখন তাকিয়ে আছে। চিমছাম গরনের শরীরটায় কালো একটা পাকিস্তানি থ্রি-পিস, হয়তো ভার্সিটির জন্য রেডি হয়ে এসছে। ঈশিতার সব ভাবনা বাদ রেখে আসল কথা জিজ্ঞেস করলো, শিশির আপু, কাজল ভাইয়া, রিহান ভাইয়া কোন দেশে গেল? বলছে না কেন কেউ আমায়? শিশির মাথা তুলে একবার দেখলো ঈশিতাকে, পরপরই মাথা নিচু করে নিজের কাজ করতে করতে বলে, বাচ্চা মানুষদের এত কিছু জানতে হয় না বাবু। তুই আম্মুর কাছে যা, তোর ফর্ম তুলতে যেতে হবে। তাড়াতাড়ি খাবার খেয়ে রেডি হয়ে নে। ঈশিতা জেএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। রিহানের কথা অনুযায়ী ঈশিতাকে ঢাকা আতিক চৌধুরীর বাড়িতে রাখা হয়েছে। রেজাল্ট দিয়েছে বেশ কিছুদিন হলো। বর্তমানে ভর্তির আবেদন টপকে ঈশিতা এখানকার একটা ভালো স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আজ আছে ভর্তি হতে। সেই খুশিতে বেশি কথা বাড়ালো না ঈশিতা। ঘাড় নেড়ে রান্নাঘরের দিকে গেল। যাওয়ার সময় অবশ্য একজন সার্ভেন্টের সাথে ধাক্কা খেল। বিরক্তিতে মুখ কুঁচকে চশমা ঠেলে চোখে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, বাড়িতে এত সার্ভেন্ট থাকলে তাদের সাথে দিনে 2-4 বার করে ধাক্কা খেয়ে পেট ভরে যাবে। খাবার প্রয়োজন হবে না। সার্ভেন্ট থতমত খেল। শিশির ঈশিতার কথাটা শুনতে পেয়ে শব্দ করে হেসে উঠল। রান্নাঘর থেকে কারিরা বেগম মেয়ের হাসির শব্দ শুনে ছুটে এলেন। ঈশিতা তখন বোকা বোকা চোখে তাকিয়ে আছে শিশিরের দিকে।
কারিরা বেগম প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে মেয়ের দিকে। শিশির হাসি থামিয়ে কোনো রকম বলল, তোমার মেয়ে চোখে দেখে না, এখন যত দোষ সার্ভেন্টের। কারিরা বেগম মেয়ের কথা শুনে কিছু বুঝতে পারে না। তবে কথা বাড়ানোর সময় নেই। আতিক চৌধুরী বাড়ি আসছে আজ, অনেক দিন পর। তাই ওনার জন্য রান্নার সব কারিরা বেগম করছে। ঈশিতাকে টেনে ডাইনিংয়ে নিয়ে চলে গেল। শিশির তখন হাসছে। লিভিং রুম সম্পূর্ণ ফাঁকা। ইফাত মাত্র ঘুম থেকে উঠেছে। আজ সে গ্রামে ফিরে যাবে। অনেক দিন হয় এখানে। যাওয়ার আগে একবার একটা মেয়ের সাথে দেখা করবে। অবশ্য মেয়ে বলা চলে না, এটা ইফাদের 17 নম্বর গার্লফ্রেন্ড। এটাকে পটিয়েছে আজ 12 দিন হয়। এটার সাথে একবারও দেখা হয়নি, আজ প্রথম দেখা করবে। তাই একেবারে রেডি হয়ে নিচে এসে শিশিরকে হাসতে দেখে ভ্রুকুচকে নিল। কপালে ভাঁজ ফেলে শার্টের হাতা ফোল্ড করতে করতে জিজ্ঞেস করলো, একা একা এভাবে পেতনির মতো হাসছিস কেন? তোমার আমাকে পেতনি কোন দিক দিয়ে মনে হয়? আমার মতন সুন্দরী একটা মেয়েকে তুমি এসব বলার সাহস কই পাও? জানো তুমি আমার পেছনে কত ছেলে ঘুরে? পেছনে ঘুরে, সামনে তো আসার সাহস নেই। আর আমি আজ গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। দোয়া কর, ছবিতে যেমন সুন্দর দেখায় বাস্তবে যদি এমন সুন্দর হয় তাহলে রুম ডেট আজ ফাইনাল করেই আসবো। ইফাতের কথায় হঠাৎ মন খারাপ হয় শিশিরের। বুকের ভেতর সূক্ষ্ম এক যন্ত্রণা অনুভব করে। কারণ জানা নেই। ছোট করে জবাবে শুধু হাঁ বলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ইফাত অবাক হলো, তবে বিশেষ পাত্তা দিল না ব্যাপারটা। তার ভাবনায় এখন তার নতুন গার্লফ্রেন্ড শাহনাজ মীরা একসাথে বসে আছে। কমলা বেগম বেগুন গাছের পাতা কাটছে। হলুদ বর্ণ ধারণ করেছে তেমন সব পাতা ছাঁটাই করছে। মীরা দাদির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে কাজ দেখছে। শাহনাজ জানে মীরা ওপরে ওপরে নিজেকে যতই শক্ত দেখায়, ভেতরে মেয়েটা ততটাই ভঙ্গুর। আজ 15 দিনের বেশি সময় হতে চলে রিহান, কাজল কারোরই কোনো খবর নেই। ইফাত ভাই আজ বাড়ি ফিরবে, শাহনাজ খবর পেয়েছে। মীরাকে বলল, মীরা, ইফাত ভাই আজ গ্রামে ফিরবে, আমার সাথে কথা হয়েছে। ও। মীরা শান্ত কণ্ঠে বলে। শাহনাজ অবাক হয়, আবার বলে, হয়তো কাজে বেশি ব্যস্ত রিহাত ভাই, চিন্তা করিস না, দেখবি সময় করে 2-1 দিনের মধ্যেই চলে আসবে। শাহনাজের কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মীরা ধরে আসা গলায় বলে উঠল, আসবে না, আসবে না, মিথ্যে বলেছে আমায়। সুইজারল্যান্ড চলে গিয়েছে 2 বছর শিশিরাপুর মামার বাসায়, সেখানে থাকবে। শিশিরাপুর মামা তো বোন আছে অনেক সুন্দরী, ওই বিদেশিনী রিহান ভাইকে পছন্দও করে। আমাকে ঈশিতা বলেছে যদি ওই মেয়েকে ভালোবেসে আমায় ভুলে যায় রিহান ভাই। মীরা অসুস্থ চোখ জোড়া অনেক কষ্টে খুলল। পিটপিট করে তাকিয়ে রইল শাহনাজের দিকে। শাহনাজের বড়ই মায়া হয়। ভেতরে ভেতরে চাপা কষ্টে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছুদিন পর পরীক্ষা মেয়েটার, অথচ এমন একটা সময়ে মেয়েটা অসুস্থ হয়ে গেল। হলো তো হলো, যেন তেন অসুস্থ নয়, একেবারে হসপিটালে ভর্তি হতে হলো। কাল রাতে অবস্থা খুব খারাপ হয়েছিল, জ্বরে জ্ঞান হারিয়েছিল। রোকেয়া বেগম শাহনাজের কাছে ফোন করার পরে শাহনাজ নিজের মাকে নিয়ে মোড়ের কাছ থেকে গাড়ি নিয়ে গেল। তারপর সরকারিতে নিয়ে এলে জ্বর কমার ইঞ্জেকশন দিল। সকালে রোকেয়া মেয়েকে প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করিয়েছে। এখন স্যালাইন চলছে। রোকেয়া শাহনাজকে দিয়ে স্কুল গিয়েছে ছুটি নিয়ে চলে আসবে বলে। মীরা ফোন ধরছে না। এদিকে রোকেয়া বেগম যখন তখন চলে আসতে পারে। শাহনাজ এবার তাগাদা দিল মীরাকে। বিদেশি একটা নাম্বার থেকে কল এসছে। শাহনাজ তক্ষুনি বুঝেছিল প্রেমিক পুরুষ কল করেছে। নিজের প্রেয়সীর খবর যে তার কান অবধি পৌঁছে গিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। রিহান কোনো কথা বলছে না, চুপ করে আছে। শাহনাজ মীরার কানে ধরল ফোনটা। মীরা আলগোছে চোখ বন্ধ করে নেয়। পুরুষটার ভারী নিঃশ্বাসের শব্দ মীরা ফোনের এই প্রান্ত থেকে অনুভব করতে পারছে, কিন্তু কথা বলবে না। কেন করলো এমন? 2 বছর তো একবারও দেখা হবে না, এমনটা সেদিন বলেনি। কিংবা এত দূর দেশে যে গেল সেটাও তো একবার বলে গেল না। প্রণয় শুরু যেদিন হলো সেদিন তাদের শেষ দেখা হলো। মীরা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। শাহনাজ একটা টিস্যু হাতে সেটা মুছিয়ে দিল। মীরার ভালো হাতটা টেনে ফোনটার ওপর রেখে ইশারায় কথা বলতে বলে কেবিন থেকে বেরিয়ে গেল। মীরা ফোন কানে ধরে রইল। কত সময় কাটলো কেউই হিসেব করলো না। শুধু গভীর নিঃশ্বাসের প্রখরতা একে অপরের শুনতে পেল। রিহান অনেক সময় পর শান্ত কণ্ঠে ডাকল,
জান। ইস, কি ছিল এ ডাকে! মীরা যে বুকের ভেতর এফোড়ো ফোড়ো হয়ে বিঁধল। প্রণয়ের পর প্রেমিক পুরুষ প্রথমবারের ন্যায় তার প্রিয়সীকে কিছু বলে সম্বোধন করল। মীরার বুকের ভেতর সুখানুভূতি হলো, কিন্তু মস্তিষ্ক বেইমানি করল, সাড়া দিল না এত মধুর ডাকে। রিহান অপ্রান্ত থেকে কি বুঝলো তার প্রিয়সী অভিমান করেছে, দগ্ধ হয়েছে তার বক্ষ। কোমল হৃদয়খানি আঘাত সে নিজে হাতেই করেছে। অপরাধী সে, গোপনে রাখা প্রেম সেটা আবার নিবেদন করেই চলে এসেছে। 1.5 মাস কোনো যোগাযোগ করেনি, দীর্ঘ এক নিঃশ্বাস টানে। যোগাযোগ করলে কি সে এত সময় এখানে থাকতে পারত? কখনো না। এই তো এখন একটু নিঃশ্বাস তাকে পাগল করছে, ছুটে চলে আসতে চাইছে মন। অসুস্থ প্রিয়সীকে শক্ত করে বুকে আগলে নিতে হৃদয় ব্যাকুল হচ্ছে। পাগল প্রায় রিহান নিজেকে শান্ত করতে পারছে না। শেষে মীরাকে ধমক দিয়ে উঠল। মীরা একটু ভয় পেল না সেই ধমকে। পাবে কি করে? ধমকে যে রোজকার ন্যায় সেই গম্ভীর রাগী ভাব ছিল না। রিহান অবাক হলো না। সে পরাজিত সৈন্যের ন্যায় মাথা নিচু করে। উদম শরীরে দৃষ্টি পড়তেই বক্ষদের সে পীড়া অনুভব করে। এখানে একটা নারী থাকে, বুকের বাপাসটাই। সেই নারী তো কিশোরী, 18 তো হয়নি এখন। যুবতী হলে রিহান ঘরে তুলবে তাকে। রিহান রয়ে শুয়ে ফের জিজ্ঞেস করলো, কথা বলবি না জান? মীরা জবাব দেয় না এবারেও। চুপ করে পুরুষটার স্বর অনুভব করে। কতদিন পর শুনছে এই গম্ভীর কণ্ঠ। তৃষ্ণা এখনো মিটেনি, চোখ বন্ধ করে পড়ে রয়। রিহান এবার গম্ভীর হলো। মেয়েটা কি বেশি বাড়াবাড়ি করছে না এবার? রাগ চড়ে মাথায়। গম্ভীর চাপা স্বরে প্রশ্ন করলো, অসুস্থ হওয়া কি খুব জরুরি ছিল? মীরা মুখ খুলে এবার। পুরুষটা নিজের কন্ট্রোল হারাচ্ছে। মীরা চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। চোখ বন্ধ রেখে বহু কষ্টে বলল, তার অনুপস্থিতিতে আমার বুক ফেটে তৃষ্ণায় ফেটে চৌচি। তার নৈশব্দে বিদায়ে অসুস্থ আমার মন। তাপমাত্রা বাড়লো শরীরের, অথচ সবাই বলল আমার জ্বর হয়েছে। সত্যি কি আমার জ্বর হয়েছে? আমি এলে সুস্থ হবি? রিহান জিজ্ঞেস করলো। মীরা হাসল। তাকে মিথ্যে আশ্বাস দিচ্ছে পুরুষটা। সে এলে নিশ্চিত মীরা সুস্থ হবে। কিন্তু যেই ধোকাটা দিয়েছে, মীরার মন অভিমানে টইটুম্বর। জবাব দিল না কোনো রকম। রিহান হতাশার স্বরে আবার বলে, এমনটা কথা ছিল না জান। পড়ালেখা করবি মন দিয়ে বলেছিলি আমায়। আমার কিছু ভালো লাগে না রিয়ান ভাই। আপনি কেন আমায় আগে বলেননি আপনি সুইজারল্যান্ড যাবেন? মীরা হু হু করে কান্না করে দেয়। তার কেন পুরুষটাকে এত কাছে পেতে ইচ্ছে করে, সবসময় চোখের সামনে বসিয়ে রাখতে মনে করে। রিহান চোখ মুখ শক্ত করে বসে রইল। যে কাজে গিয়েছিল মোটামুটি ভালো এগিয়েছে। যদি সম্ভব হয় দ্রুত ফিরে আসবে। রিহান জানে মীরা যথেষ্ট ভালো স্টুডেন্ট। শুধু আবেগ ভালোবাসা যাই হোক, মেয়েটা চাপটা সহ্য করতে পারছে না। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন মন খুলে কথা বলার জন্য একটা ফ্রেন্ড, যাকে সব বলা যাবে। শাহনাজদের কাছে মীরা সব বলে, কিন্তু কাছের কাউকে বলতে পারলে মেয়েটা সারাক্ষণ ভয়ে আতঙ্কে থাকবে না। রিহান কি ভেবে প্রশ্ন করলো, এক্সাম প্রিপারেশন কেমন? সব কমপ্লিট। মীরা উত্তর দেয়, সুইজারল্যান্ডে এখন একদম সকাল। কাজল এখনো ঘুমিয়ে আছে। গায়ে পুরুষটা কমফোর্টার জড়ায়। অতঃপর মীরাকে বলল, মেডিসিন আর শরীরের যত্ন নিবে। আমার মীরাকে সুস্থ চাই আমি। সেটা তুই কিভাবে আমায় ফেরত দিবি আমার জানার প্রয়োজন নেই। রিহান কল কাটে। মীরা চোখ বন্ধ করে আছে। ফোন কাটার পরেও মীরা ফোন কানে ধরে আছে। এই কথা বলাই যেন তৃষ্ণা মেটবার বদলে বাড়ল। চোখ বন্ধ করে পুরুষটাকে অনুভব করার চেষ্টা করে। হঠাৎ কিছু মনে পড়তে চমকে উঠল। তড়িঘড়ি করে গলায় হাত দিল। এ কি, কোথায় সে চেন? নেই। মীরা অস্থির হয়। শোয়া থেকে কোনো রকম এক হাতের সাহায্যে উঠে বসে আশেপাশে দৃষ্টি বুলিয়ে খুঁজতে লাগলো। এমন সময় হঠাৎ রোকেয়া বেগম দরজা দিয়ে কেবিনের ভেতর প্রবেশ করতে করতে শান্ত ও স্বাভাবিক কণ্ঠে জানায়, ওটা আমার কাছে কাল রাতেই খুলে বলে রেখেছি। মীরা থতমত খেয়ে চুপ করে বসে রইল। টু শব্দ করে না। ভেতরে ভেতরে ভয়ে মরিয়া। মা এত শান্ত কিভাবে? একবারও জিজ্ঞেস করলো না এত দামি একটা জিনিস মেয়ে পেল কোথায়? মীরা চোখ তুলে দেখল শাহনাজ পেছনে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। রোকেয়া বেগম বেড থেকে ফোনটা তুলে শাহনাজের হাতে দিয়ে বলে, দাঁড়িয়ে আছিস কেন, বস। শাহনাজ ভীত চোখে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। রোকেয়া মেয়ের হাতে স্যালাইন খুলে শেষ হয়েছে। সেটা পাশের ঝুড়িতে রেখে সব গুছিয়ে একটা ব্যাগে নিল।
ওষুধপত্র সব শাহনাজের কাছে দিয়ে মেয়েকে ধরে বাহিরে নিয়ে এলো। বিল পে করে সিএনজি করে বাড়ি ফিরল। মীরা পুরোটা সময় আতঙ্কে রইল। বাড়ি এসেও রোকেয়া খুব স্বাভাবিকভাবে মেয়ের গা মুছিয়ে দিল, কাপড় পাল্টে দিয়ে মেয়ের জামা কাপড় ধুয়ে দিল। অতঃপর মেয়ের জন্য আলু ভাজি করতে গেল। মীরা জ্বর হলে ঝাল ঝাল আলু ভাজি দিয়ে ভাত খেতে চায়। মীরা কমলা বেগমের কাছে কত সময় বসে রইল। শরীর দুর্বল, তাই কমলা বেগম নাতনিকে ধরে রুমে দিয়ে নিজে বাহিরে এলো। বাড়িতে করার সব রকম সবজি দিয়ে তাদের মাসের পর মাস চলে। তরকারি খুব একটা কেনার প্রয়োজন হয় না। রোকেয়া বেগমকে বলে বলে মরশুমে মরশুমের সবজি গাছ কিনিয়ে এনে লাগায় কমলা বেগম, আর তা দিয়ে তাদের সংসারের কাঁচা বাজার চলে। রিহান কি বলো, দেশে কবে আসবে? মীরা শুয়েছিল। মায়ের প্রশ্নে এক ঝটকায় শোয়া থেকে বসে গেল। রোকেয়া ভাতের প্লেট হাতে বিছানায় এসে বসল। মীরা কিছু সময়ের জন্য ভাবল সে ভুল শুনেছে, কিন্তু না, রোকেয়া মীরাকে ভুল প্রমাণ করে আবারও একই প্রশ্ন করল। কবে আসবে বলছিস না কেন? আম্মা। মীরা চোখে স্পষ্ট ভয়, হয়তো বয়স কম সেজন্যই। রোকেয়া বেগম মেয়ের মুখে ভাত দেয়। মীরা বসে থাকে স্তব্ধ হয়ে। রোকেয়া বলে, তোর বাবার আর আমার যখন সম্পর্ক তখন 1 বছরের বেশি হবে। তোর নানাজান জেনে গেল। আমায় জিজ্ঞেস করার পর আমি বলেছিলাম, লজ্জায় অস্বস্তিতে বড় ভাবির কাছে কথাখানি স্বীকার করেছিলাম। রোকেয়া মেয়ের সরল চাহনি চোখে তাকিয়েই থাকে। সরলেই চোখ জোড়ায় দুঃখ কষ্ট রোকেয়া কোনোদিন দেখতে চায়নি। মীরার বাবা যখন বেঁচে ছিলেন, মীরাকে কোনো রাজকন্যা চেয়ে কম কিছু ভাবেনি। মেয়ে কাঁদলে পাগল হতো। মায়ের চেয়ে বেশি বাবা হয়ে তিনি মেয়ে যত্ন করেছেন। রোকেয়া চোখের কোণে জল জমা হয়। কত সুন্দরী না ছিল তখন। হঠাৎ সব একটা মানুষের বিদায়, সবকিছু এলোমেলো হয়ে গেল। দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে রোকেয়া। মেয়ের চোখে চোখ রেখে বলে উঠল, কাউকে ভালোবাসলে ভয় পাওয়া উচিত। সেটা শুধু ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলার ভয় না, এটা ব্যতীত অন্য কোনো কিছুতে ভয় পেলে নিজের ভালোবাসা হারাতে হবে নিশ্চিত। রিহান কল করেছে, এটি কথা বলবি? মীরা পড়তে বসে আছে। রোকেয়া তখন ফোন হাতে হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করে। হাতের বাটন ফোনটা বেজে চলেছে অনবরত। মীরা ঘাড় ঘুরিয়ে মায়ের দিকে তাকিয়ে ফের বইয়ের দিকে তাকালো। বইয়ের পাতা উল্টায়, দৃষ্টি সেখানে নিবদ্ধ রেখেই নাকচ করে দেয়। না আম্মা। কল বেজে কেটে গেল। রোকেয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়ে তার মন শক্ত করেছে নিজের অবস্থান ধরে রাখতে, কিংবা কখনো কখনো সেই স্থান আরো শক্ত করতে আমাদের কিছু স্বভাব অভ্যেস বদলাতে হয়। কারোর কাছে নিজেকে মূল্যহীন প্রমাণ করার কোনো মানেই হয় না। আগে নিজেকে প্রায়োরিটি দিতে হবে। রোকেয়া মেয়েকে বুঝিয়েছে মীরার যেন এমন একটা মানুষ প্রয়োজন ছিল যে খুব কাছের, তাকে বুঝবে, বোঝাবে। রোকেয়া বেগম বলল, আচ্ছা পর। অতঃপর তিনি চলে গেল। মীরার চোখগুলো লাল, ঠোঁটগুলো কাঁপছে। কত কষ্টে এই না শব্দটার সে মুখ দিয়ে বের করেছে একমাত্র মীরার মনই জানে। কিন্তু এতে করে যদি নিজের একটু ভালো হয় তবে তাই করবে মীরা। কাল থেকে এক্সাম শুরু। রোকেয়া মেয়ের এই কয়দিনে এত সেবা যত্ন করেছে, মীরা খুব দ্রুতই সুস্থ হয়েছে। রাত 11:30 বাজে। রোকেয়া বেগম দুধের গ্লাস হাতে মীরার কক্ষে এলো। মেয়েকে জোর করে খাইয়ে দিল। ঘুমোতে বলে তিনি নিজের রুমে গেল। মীরা লাইট অফ করে শুয়ে পড়ল। পরীক্ষার আগের রাতে বেশি রাত জাগতে নেই, নয়তো এক্সাম হলে শরীর খারাপ করবে। রোজকার ন্যায় রোকেয়া বেগম একদম সকালে রান্না শেষ করলো। আজ স্কুল থেকে ছুটি নিয়েছে, মেয়ের প্রথম পরীক্ষা, আর তিনি যাবে না তা কি করে হয়। রান্না শেষে শাশুড়ি আর মেয়েকে নিয়ে খাবার খেলো। মীরা সব গুছিয়ে রেখেছে। খাবার পর আস্তে ধীরে রেডি হয়ে নিল। গোসল করেছে মীরা, লম্বা চুলগুলো ভেজা। রোকেয়া মেয়ের চুল মুছে দেয়। 10টা থেকে পরীক্ষা শুরু। 9টা বাজে। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ল। প্রথম দিন একটু আগে যাওয়াই ভালো, তার উপর সিট পড়েছে অন্য একটা কলেজে। 10টা বাজার 30 মিনিট আগেই মীরা কলেজের ভেতর ঢুকে গেল। রোকেয়া বসে অপেক্ষা করতে লাগলো। শাহনাজের একটা ক্লাস আছে, 9টা বাজে শেষ হবে। শাহনাজ ক্লাস শেষ হলেই চলে আসবে। রোকেয়া কলেজের পাশে থাকা বড় পুকুরের ঘাটলার দিকে গেল। সেখানে অনেক গার্ডিয়ান বসে আছে, পাশে একটা মসজিদও আছে। রোকেয়া ফোন বের করে শাহনাজকে কল করে ঠিকানা দিয়ে অন্য আরো অনেক মহিলা আছে তাদের সাথে আলাপ পরিচয় হলেন। পাক্কা 3.5 ঘন্টা অপেক্ষার পর মীরা বেরিয়ে এলো। মুখে তার গম্ভীর, দেখে বোঝার উপায় নেই পরীক্ষা কি ভালো হয়েছে না খারাপ।
রোকেয়া চিন্তিত। শাহনাজ অধর কামড়ে ধরে ভাবুক হয়। ওর পরীক্ষা ভালো হলেও ওর মুখ এমন থাকে, কিন্তু মীরার মুখ এমন দেখাচ্ছে, সেটার কারণ কি বুঝতে পারছে না। রোকেয়া শাহনাজ ভিড় ঠেলে মীরার কাছে গেল। মীরা বহু নির্বাচনী প্রশ্নোত্তর শাহনাজের হাতে দিল। শাহনাজ কয়েকটা দেখল, যেগুলো মীরা সঠিক দিয়েছে, আর যেগুলো পারে না সেগুলো নেটে দেখল। 3টা ভুল আর বাকি সবগুলো ঠিক দাগিয়েছে। রোকেয়া বেগম মেয়ের জন্য আগে থেকে পানি আর একটা কেকের প্যাকেট কিনে রেখেছে। মীরাকে এক পাশে নিয়ে পানি দিল। মীরা পানি খেয়ে একটা কেকের পিস খেলো। শাহনাজ মীরার খাবার শেষে ফুচকার দোকানে গেল। 3জন মিলে ফুচকা খেলো। দুপুর 2টার দিকে বাড়ি ফিরল। সময় খুব দ্রুত চলে। দেখতে দেখতে কিভাবে যে মীরার পরীক্ষা শেষ হয়ে গেল। আজ শেষ পরীক্ষা, তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি রয়েছে। রোকেয়া আজ আসেনি। স্কুলে পরীক্ষা চলে, সেই জন্য আসা সম্ভব নয়। শাহনাজ নিতে আসবে মীরাকে। মীরা পরীক্ষা শেষে বাইরে এসে দাঁড়ায়। হাতের ঘড়িতে সময় দেখল সমান 1টা বাজে। চক্ষু ঘুরিয়ে এদিক সেদিক তাকাতেই সামনে পুকুর পাড়ে দৃষ্টি গেল। মুহূর্তে চোখে মুখে অবিশ্বাস্য এক ছাপ ফুটে উঠল। নিজের দেখার ভুল ভেবে অন্য পাশে তাকালো, তবে আর চোখে সেদিকে ঠিক লক্ষ্য রাখল। মিনিট খানেক সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন পুকুর পাড়ে দাঁড়ানো জিপ গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখল, তখন অবাক হলো। সত্যি কি সে যা ভাবছে তাই হয়েছে, নাকি ভ্রম? কিন্তু এটা কিভাবে সম্ভব? একটা মানুষ সুইজারল্যান্ড থেকে কি করে এখানে আসবে? নাকি ইফাত ভাই? মীরার ভাবনার মাঝেই মীরা কিছু বুঝে ওঠার আগেই জিপ গাড়িটা খুব দ্রুত ওর সামনে চলে এলো। এতটাই দ্রুত বেগে এসেছে যে মীরা ভয়ে চোখ বন্ধ করে নিল। কিছু সময়ের ব্যবধানে যখন কোনো রকম আভাস অপর প্রান্ত থেকে পেল না, তখনই চোখ মেলে তাকালো। পিটপিট করে তাকিয়ে গাড়িতে বসা পুরুষটাকে দেখে চোখ বড় বড় হয়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়। মুহূর্তে মীরা খুব পানির তৃষ্ণা অনুভব করে। 4 মাস পর মানুষটার সামনাসামনি দেখা পেল। মীরার বুকের ভেতর দ্রিম দ্রিম করছে। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না, কিন্তু সত্যিটা তো আর বদলে যাবে না। সত্যি এটাই, রিহান শেখ বসে আছে জিপ গাড়িটায়। দৃষ্টি তার সামনের দিকে স্থির, মুখের আদর কঠোর, চোয়াল শক্ত করে সামনে তাকিয়ে আছে। মীরা আস্তে করে শুকনো ঢোক গিলে। এতদিন সাহস করে মানুষটাকে অবহেলা তো করেছে, কিন্তু এর পরিণয় কি হতে পারে মীরার কেন একবারও মাথায় এলো না? পরক্ষণে মীরার মনে হলো সে কি সব ভাবছে। এমনটা তো কথা ছিল না। সে নিজেকে শক্ত করেছে, তবে এখন কেন ভেঙে যাচ্ছে আবার? নিজের ভয়কে আড়ালে রেখে মীরা হাসার চেষ্টা করে। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার না 2 বছর পর আসার কথা রিহান ভাই? এই প্রশ্নটা যেন আগুনে ঘি ঢালার মতোই ছিল। রিহান এত সময় নিজেকে শান্ত করে রেখেছিল, কিন্তু মীরার এমন হিয়ালি যেন তার একদম পছন্দ হলো না। মেয়েটা তাকে অবহেলা করছে, রিহান শেখকে ইগনোর করছে। কত বড় স্পর্ধা এই মেয়ের! রিহান অবাক না হয়ে পারে না। রিহান নিজেকে যথাযথ শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করলো, কিন্তু সে যেন আজ ব্যর্থ হচ্ছে। চোখ বন্ধ করে চিবিয়ে চিবিয়ে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। একটা কথা বলবি না, গাড়িতে বস। মীরা মৃদু কেঁপে উঠল। চোখ পিটপিট করে এদিক ওদিক তাকালো। শাহনাজ আপা আসেনি। মীরা বিরক্ত হলো। কেন যে এই মহিলা এখনো আসছে না মীরা ভেবে পায় না। মীরা অস্থির হয় পুরুষটার মুখের দিকে তাকিয়ে। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করে, তবে ওপরে ওপরে সে নিজেকে ঠিক সামলে নিল। রিহানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি গাড়ি নিয়ে যেতে পারবো রিহান ভাই, আপনি বাড়ি যান। ক্লান্ত দেখাচ্ছে আপনাকে, বিশ্রাম করুন, আমরা পরে দেখা করব। রিহান ক্ষেপে উঠল। রক্ত চোখে মীরার দিকে তাকালো। মীরার অন্তরাত্মা সেই মুহূর্তে দেহ ছেড়ে বেরিয়ে আসা জোগাড় হয়। রিহান রাগে হিস হিস করছে। তার মন দেহের সব এই মুহূর্তে আগুন জ্বলছে, যা এই মুহূর্তে মীরাকেও জ্বালাতে চাইছে। কিন্তু রিহান বরাবরের মতো দাঁতে দাঁত চেপে রাগ হজম করে। এই মেয়ের সাথে সে কোনো রকম উল্টো পাল্টা কিছু করতে চায় না। মীরা রিহানকে এমন চুপচাপ বসে থাকতে দেখে একবার ভাবলো চলে যাবে এখান থেকে, কিন্তু রিহানের কথায় সেটা আর হলো না। আমি ভীষণ ক্লান্ত, জান, একটু শান্তি দে, এরপর না হয় তোর যা শাস্তি দেওয়ার দিবি। মীরার বুক ভারী হয়ে আসে। এভাবে বলছে কেন পুরুষটা? মীরার বুঝি কষ্ট হয় না? এত মায়া আদরে কথা কেন বলে? একটু কি জোর করতে পারে না? ভালোবাসার মানুষ অভিমান করলে যে তার অভিমান বুঝতে হবে, জোর করে অভিমান ভাঙাতে হয়, সেটা কি এই পুরুষ জানে না? এভাবে বললে তো মায়া লাগবেই।
কিন্তু জোর করলেই না ভালোবাসার প্রখরতা বুঝতে সক্ষম হবে। মীরা উঠে বসে গাড়িতে। রিহান লাল টকটকে চোখ জোড়া দিয়ে এক পলক দেখে নিল মীরাকে। পরপরই জিপ গাড়িটা স্টার্ট করে। গাড়ি চলে সাই সাই করে। মীরা চুপ করে বসে কোন চোখে রিহান ভাইয়ের দিকে দেখে। অদ্ভুত সুন্দর পুরুষটা, চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। মীরার সেই দিনের কথা মনে পড়ে। রিহান ভাই আবার সেই বাগান বাড়ির দিকে যাচ্ছে। মীরার মন মুহূর্তেই ভালো হয়, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই নিজের বাহুতে প্রবল বেগে শক্ত হাতের ধাক্কা অনুভব করে। মনে হলো যেন তার ঠিক 10 সেকেন্ড পরেই নিচে পড়ল মেয়েটা। মস্তিষ্ক কিছুই বুঝতে পারে না। কয়েক সেকেন্ডের ব্যবধানে কানে ভেসে এলো বিকট এক শব্দ। সবাই বিস্ফারিত নয়নে তাকালো রিহানের দিকে। ছেলেটা পাগল হয়েছে। এই অবস্থায় বিয়ে কিভাবে সম্ভব? মাথায় শুভ্র রঙা ব্যান্ডেজ মোড়ানো, শরীরে বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত। তখন দুপুর ছিল, আর গ্রামের ওই সাইডে তেমন মানুষ না থাকায় কেউ এদের দেখেনি। রিহানের যখন জ্ঞান ফিরে তখন শরীর দুর্বল আর মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছিল। তবে সেদিকে ছেলেটার খেয়াল ছিল না। ঘাড় এদিক ওদিক ঘুরিয়েও যখন মীরাকে পায়নি তখন অস্থির হলো। গাড়ি থেকে নেমে মাথা চেপে ধরে কোনো রকমে গাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে মীরাকে পেয়েছিল। জ্ঞান নেই মেয়েটার। রিহান নিশ্চিত মীরা ব্যথা পায়নি, তবে মেয়েটা ভয়ে জ্ঞান হারিয়েছে। রিহান নিজেও হয়তো গাড়ি থেকে নেমে গেলে তার নিজেরও কোনো ক্ষতি হতো না, তবে তার শখের গাড়িটা হয়তো আর ঠিক থাকতো না। রিহান ঝুঁকে বসে। মীরাকে বার কয়েক ডেকেও যখন কোনো লাভ হয় না, তখন রিহান এই অবস্থাতেই মীরাকে কোলে তুলে গাড়িতে বসায় অনেক কষ্টে। গাড়ি ঘুরিয়ে উপজেলা হসপিটালে আসতে 10 কি 15 মিনিট লাগে। সেখানে ব্যথায় জর্জরিত রিহান আধ ঘন্টায় এসে হসপিটালে পৌঁছায়। আর সেখানে গাড়ি থামতেই অনেকে ওকে দেখে এগিয়ে যায়, আর ততক্ষণে রিহান নিজেও জ্ঞান হারিয়ে ফেলে। কপালের ডান পাশে ভালোই জখম হয়েছে, তাই মাথা যন্ত্রণায় জ্ঞান হারায় আবারও। আর চোখ যখন খুলে তখন শেখ বাড়ির সবাই ওর সামনে উপস্থিত ছিল। আর একে একে সবার মুখে যখন একই প্রশ্ন, এসব কি করে হলো, রিহান তখন নির্বিকার ভঙ্গিতে উপরোক্ত ইচ্ছেটা সবাইকে জানালো। রিহানের বাবা স্ত্রী রেহেনুমা বেগমের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। রেহেনুমা বেগম স্বামীর চাহনি দেখে ঘাবড়ে গেলেন। শাশুড়ির আড়ালে গিয়ে দাঁড়ালো। রমজান শেখ গম্ভীর। তিনি আগেই আন্দাজ করেছিলেন কিছু একটা গড়বড় আছে। যে নাতি তার আগে 6 মাস পর গ্রামে আসতো, সেই নাতি এখন সপ্তাহ 15, 3 দিন কিংবা রোজ আসতো। শুধু মাঝে সুইজারল্যান্ড ছিল বলেই ব্যাপার ওনার মাথা থেকে বেরিয়ে গিয়েছে। তবে রিহান যে কেমন সেটা আর কেউ জানে আর নাই বা জানে, বড়রা তো জানে। সবাই রমজান শেখ কি বলবে সেই অপেক্ষা করছে। বেশ কিছু সময় নীরবতা চলে। অতঃপর রমজান শেখ শান্ত স্বরে বলল, তুমি সুস্থ হও আগে দাদু ভাই, আমরা মেয়ে দেখে রাখবো। তুমি সুস্থ হলেই তোমার বিয়ে। আমি সুস্থ। কিন্তু এত দ্রুত মেয়ে কোথায় পাবো? তাছাড়া তোমার হঠাৎ এমন অবস্থায় বিয়ে কেন করতে ইচ্ছা হলো? ইফাদের বাবা ইব্রাহিম শেখের প্রশ্নটা হয়তো লজ্জাজনক। সবার চোখে মুখে চঞ্চলতা ফুটে উঠল। অপ্রস্তুত হলো সবাই। এমন প্রশ্ন কাকা হয়ে ভাইয়ের ছেলেকে করাটা নির্লজ্জের পরিচয় বহন করে, কিন্তু এখন সেটা করলো না। তার কারণটা রিহান নিজেই সবাইকে বিষয়টা ভাবালো। ছেলেটা হঠাৎ অ্যাক্সিডেন্ট করে কি মাথায় আঘাত লেগে স্মৃতিশক্তি হারিয়ে গেল, কিন্তু ডক্টর যে বলল ক্ষত তেমন গভীর নয়, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। রিয়াজ শেখ স্ত্রীকে ইশারা করে কেবিন থেকে বেরিয়ে গেল। রেহেনুমা বেগম আতঙ্কিত শাশুড়িকে সাথে নিয়ে বাহিরে এলো। নীনা বেগম এসেই বলল, বড় বউ কিছু জানে না, ওরে কিছু কইয়া লাভ নাই। আম্মা, ওর কি হয়েছে হঠাৎ এসব কথা? আমরা চাই রিহানের বিয়ে করে, বয়স হয়েছে তাই বলে এমন পরিস্থিতিতে। রিয়াজ শেখ হতবিহ্বল। নীনা বেগম কোমর ব্যথায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না। তিনি গিয়ে একটা চেয়ারে বসেন। রেহেনুমা বেগম শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ায়। নীনা বেগম ছেলের বউয়ের হাতের ওপর হাত রেখে ভরসা দেন, এবার যা হবে ভালো হবে, ভালো করতে হবে, নয়তো দুই পরিবারের অভিমান কোনো দিন মেটার নয়। তবে এটা তখনই সম্ভব হবে যখন তাহার একমাত্র মেয়ে, শেখ বাড়ির প্রথম মেয়ে রমজান শেখের একমাত্র কন্যা রোকেয়া শেখ চাইবে। তবে তিনি আশায় বাঁচে রোকেয়া নিশ্চয়ই নিজের কষ্টটা মেয়েকে পেতে দিবে না, এটা ভেবে চিন্তামুক্ত থাকেন। ছেলেকে ইশারা করে পাশে বসতে বলে। রিয়াজ শেখ স্বাভাবিকভাবে এসে মায়ের পাশে বসে। নীনা বেগম বলল, জানি
বোনকে তোমরা দুই ভাই নিজেদের চেয়েও বেশি ভালোবাসো। বোন স্বামী ছাড়া একটা বাড়িতে রয়েছে, বৃদ্ধা শাশুড়ি আর ছোট একটা বাচ্চা মেয়েকে নিয়ে, সেটা আবার খুব সচ্ছলতার সাথে। এটা যে তোমার কিংবা তোমার বাপ ভাইয়ের কাজ সেটা সম্পর্কে শেখ বাড়ির সবাই অবগত। বোনকে আড়াল থেকেও তোমরা সাহায্য করেছো, হয়তো এটা তোমাদের কর্তব্য দায়িত্ব, কিন্তু ভালোবেসে তো করেছে। বোনকে একটা সময় তোমরা অনেক অত্যাচার করেছো, আর ভুল কিংবা ভবিষ্যতে খারাপ হবে এটা ভেবে অনেকে বোন বা নিজের মেয়ের জন্য সবাই ভালোটা চেয়েই এমন করে। ভালো সবাই চায়, কিন্তু মাঝে মধ্যে আমরা ভালো চাইতে গিয়ে নিজের অজান্তেই হয়তো তাদের মনে অনেকটা আঘাত দিয়ে ফেলি। কাছের মানুষের দেওয়া আঘাতে কষ্ট বেশি হয়। হঠাৎ যখন চোখের সামনে আপন মানুষগুলো বদলে যায়, অন্য একটা রূপ চোখে ধরা পড়ে, তখন হয়তো এর চেয়ে বিষাদময় অনুভূতি আর কিচ্ছু হতে পারে না। তখন আমার মেয়ে পালিয়ে গিয়ে ঠিক করেনি, তবে পালাতে কিন্তু তোমাদের জন্যই বাধ্য হয়েছিল আমার মেয়ে। প্রথমে কিন্তু আমাদের মানাতে চেয়েছিল, আফসোস আমরা মেনে নেইনি। আমি চাইবো দ্বিতীয়বার তোমাদের ধারা যেন এমন ভুলটা না হয়। রিয়াজ শেখ মায়ের কথা শুনে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে। সত্যি বাড়াবাড়িটা তখন তারাই করেছিল। বোনের ভালো চাইতে গিয়ে বোনের ভালোবাসা ভুলে গিয়েছিল। সুখ শান্তি শুধু টাকা পয়সা অর্থ সম্পদে থাকে না, ভালোবাসা থাকাটা জরুরি। আফসোস শুধু একটাই, তারা ভালো চাইলেও আল্লাহ তো ভিন্ন রকম পরিকল্পনা আগেই করে রেখেছিল, যেটা কেউই জানতো না। রিয়াজ শেখ মায়ের কথা ঠিক বুঝতে পেরেছে, তবে ব্যাপারটা পুরোটা খোলসা করতে বলেন, আম্মা, আমি যদি খুব বেশি ভুল না হই, তুমি মীরার কথা বলছো, কিন্তু মীরা অনেক ছোট, রকু মানবে না। ছেলের মুখে এত বছর পর বোনের সেই ছোট্টবেলার আদর করে ডাকা নামটা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছে নীনা বেগম। তবে কিছু ভেবে বলে উঠলেন, আর যদি তোমার বোনের মতো একই কাজ মীরা করে, তাহলে তোমরা মেনে নিবে তো? প্রয়োজনে তাই, তার আগে রকুর সাথে এই ব্যাপারে কথা বলা উচিত। নীনা বেগম আড়ালে হাসে, রেহনুমা বেগম স্বস্তি পায়। এটা নিয়ে অন্তত স্বামী আর তাকে কিছু বলতে পারবে না। যার রাগী মানুষ, রেহনুমা বেগম এত যুগ সংসার করে এসেছে এই মানুষটার সাথে, অথচ আজ পর্যন্ত ওনার মুখের উপর কথা বলার সাহস হয়নি। যদিও রিয়াজ শেখ স্ত্রীর সাথে খুব নর্মাল বিহেভিয়ার করেন, ভালোবাসে, আদর যত্ন সবই করে, কিন্তু তিনি নিজেই একটু চুপচাপ আর ভীতু স্বভাবের, আর বয়সেও খুব ছোট ছিল বিধায় এত বছর সংসার করে সহজ হতে গিয়েও যেন পারেননি, কিংবা মানুষটার অসম্মান হয় কোনো কথায় সেই থেকে কিছু বলে না। রিহানের পাশের রুমে মীরা ভর্তি আছে, জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে, ভয় পেয়েছে প্রচুর। স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে, তবে তার চেয়ে বড় কথা মীরা এই মুহূর্তে ভীষণ পাগলামি করছে রিহানের জন্য। দুজন নার্স, একজন আয়া কতবার করে বলল রিহান ঠিক আছে, কিন্তু মীরার বিশ্বাস হচ্ছে না, বরং আরো কান্না করছে আর কি সব বিড়বিড় করছে। রোকেয়া গিয়েছিল ভাইয়ের সাথে কথা বলতে, রিহান নিজের কথায় অনড়, আজই বিয়ে করবে সে। তাই রোকেয়া বেগমের সাথে এ ব্যাপারে কথা বলেছে রিয়াজ। রোকেয়া শুধু বলেছে তার মেয়ে যা চাইবে সে তাই মেনে নিবে। তাই সবাই এসেছিল মীরার কাছে, কিন্তু কেবিনে এসে মীরার পাগলামি দেখে কেউ আর বুঝতে বাকি থাকে না, তবুও কথা ক্লিয়ার করে নেওয়া ভালো। রিয়াজ শেখ মীরার কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে বলল, আম্মা জান, রিহান ঠিক আছে, বিশ্বাস হয়েছে। মীরা মায়ের দিকে তাকায়, মায়া তো নিঃসুখ, মীরার ভয় হতে গিয়েও হয় না। সেদিন বলা মায়ের কথাটা মনে পড়ে, ঘাড় নেড়ে সায় দিয়ে আবদার করলো, আমি একটু ওনাকে দেখবো মামা। অবশ্যই দেখবে, তার আগে বলো আমার মেয়ে হবে, বিয়ে করবে রিহানকে? মীরার কথাটা বুঝতে কিঞ্চিত সময় লাগে, কি বলছে মস্তিষ্ক বুঝতে পেরে চোখ বড় বড় হয়, স্বপ্ন মনে হয় সব। তৎক্ষণাৎ মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারে না, শুধু ফ্যাল ফ্যাল করে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। নীরবতা যেন সম্মতি লক্ষণ। রোকেয়া মেয়ের চোখের ভাষা পড়তে পারে, মেয়ে তার উত্তর না পেয়ে যে কিছু বলবে না তিনি তো ভালো করেই জানে। চোখের ইশারায় হ্যাঁ বোঝাতেই মীরাও আচমকায় বলে উঠল, আমি রাজি মামা। রিহান অসুস্থ শরীর নিয়ে বসে আছে বেডে, তাকে শুয়ে থাকার নির্দেশ দিয়েছেন ডক্টর, কিন্তু সে বসে আছে। পরিবেশটা থমথমে, কেউই টু শব্দ করছে না, কেউ বসে আছে তো কেউ দাঁড়িয়ে আছে। রিহানের বরাবর সামনের একটা চেয়ারে বসে আছে মীরা।
মেয়েটার শরীর দুর্বল, তার মধ্যে এতজন মানুষ আর হঠাৎ বিয়ে বিষয়টা এমন পরিস্থিতির সাথে জুড়ে গিয়েছে, হয়তো সেই জন্য অস্বস্তি হচ্ছে। রিহান দুর্বল চোখ জোড়া মিলে পিটপিট করে মীরার দিকেই তাকিয়ে আছে। মীরার হয়তো সেই জন্য অস্বস্তি হচ্ছে। রিহান দৃষ্টি ঘুরিয়ে কাজের দিকে তাকায়। তিনি কাগজে খসখস করে কিছু লিখছে। সে বিরক্ত হয়। এত দেরি কেন করছে কাজী সেটা বুঝতে পারছে না। রমজান শেখ নাতির মুখের দিকে তাকিয়ে আড়ালে মুচকি হাসে। মেয়ের অভিমান ভাঙছে ধীরে ধীরে, এতেই তিনি খুশি। তিনি মেয়ে রোকেয়ার দিকে এক পলক তাকিয়ে নীরবতা ভেঙে কাজীকে তাগাদা দিয়ে বলল, আমার দাদু ভাই অসুস্থ, কাজী সাহেব বিয়েটা আপনি শুরু করুন। কাজী পান খেয়ে লাল করে রাখা ঠোঁট জোড়া এলিয়ে হাসে। সাদা দাড়ির ফাঁকে খারাপ লাগে না। মীরার ভালো লাগলো, তবে হঠাৎ নিজের দাদার কথা মনে পড়ে মনটা বিষণ্ণ হয়। বাবার অল্প বয়সে দুনিয়া ত্যাগ করার ফলে দাদার সাথে তার শৈশবে কাটানোর স্মৃতি বেশি। বাবা দাদার কথা মনে পড়ে মীরার অস্বস্তি ভুলে মন খারাপ হয়। পাশে দাঁড়িয়ে আছে নীনা বেগম, কমলা বেগম। তাদের ডাকে মীরার ভাবনা ছুটে অপ্রস্তুত হয়। নীনা বেগম কাঁধে হাত রাখে। মীরা তাকায় নানির দিকে। নীনা বেগম ইশারায় কাজী সাহেবকে দেখায়। মীরা সেদিকে তাকাতেই কাজী হাসি বজায় রেখে কবুল বলতে বলে। মীরা যেন কথাখানি শ্রবণ হলেও মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। কণ্ঠনালী কাঁপছে মেয়েটার। সবকিছু কেমন স্বপ্ন মনে হচ্ছে। এক পলক করে সবার দিকে তাকিয়ে রিহানের দিকে তাকাতেই রিহান ভরসার দৃষ্টিতে তাকায়। মীরা রিহানের দিকে তাকিয়ে থেকে পরপর 3 বার কবুল বলে দিল। রিহান স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। অতঃপর নিজের পালা আসতেই সময় নিল না। রিহান কবুল বলার পরই সবাই আলহামদুলিল্লাহ বলে। কাজী সব কাজ শেষ করে দুজনে সিগনেচার করালো। অতঃপর সব ফর্মালিটি পূরণ করে বিদায় নিল। আস্তে আস্তে সবাই গেল। রিহানকে একজন নার্স এসে একটা ইনজেকশন দিল। ব্যথার ওষুধ মীরা পাশে বসে দেখে। মানুষটা যেদিন মীরা আগে থেকেই জানতো, কিন্তু এতটা সেটা কখনো ভাবেনি। দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ে। গায়ে মীরার সেই ধুলোমাখা সাদা কলেজ ড্রেস, আর এটা পরেই বিয়ে হয়েছে। হয়তো সে প্রথম যে কলেজ ড্রেস পরেই বিয়ের পিঁড়িতে বসেছে। রিহান চোখ বন্ধ করেছিল। মাথাটা এত সময় ব্যথায় টনটন করলেও ইনজেকশন দেওয়ার পর কিছুটা যেন হালকা লাগছে। কেবিনে তখন কেউ নেই। মীরার মা দাদি বাড়িতে চলে গিয়েছে। বাহিরে শেখ বাড়ির সবাই আছে মীরার জানা মতে। রিহান পিটপিট করে চোখ মেলে মীরার দিকে তাকালো। মীরা রিহানের মুখের দিকে তাকিয়েছিল বিধায় দুজনে চোখাচোখি হলো। মীরা অপলক তাকিয়ে থাকে রিহানের মুখের দিকে। ঠোঁটের এক পাশ লাল হয়ে ফুলে আছে, মাথায় ব্যান্ডেজ। মীরার বুকের ভেতর চিনচিন ব্যথা হয়। মানুষটা কত সহজেই তার হয়ে গিয়েছে। অদ্ভুত এক মায়া পুরুষটার জন্য আগে থেকে থাকলেও আজ যেন মানুষটা নিজের। তার স্বামী অসুস্থ, বিছানায় শুয়ে কতটা কষ্ট না পেয়েছে। মীরা হাত এগিয়ে রিহানের ঠোঁটের কোণে আঙুল দিয়ে স্পর্শ করে। রিহান চোখ বন্ধ করে। মীরা ধরে আসা গলায় শুধালো, ব্যথা? না। মিথ্যে বলছেন। মিথ্যে কথা বলা আপনার অভ্যেস হয়ে গিয়েছে রিহান ভাই। রিহান মৃদু হাসে। তার মীরা রেগে, অভিমান, হ্যাঁ অভিমান করে আছে। সুস্থ হওয়ার আগ পর্যন্ত যত খুশি ভাই ডেকে নে। সুস্থ হই তারপর বুঝিয়ে দেব আমি তোর ভাই না জামাই। মীরার মুহূর্তেই চোখ মুখে লজ্জা এসে ভিড় করে। কথাটা খুব বেশি লজ্জাজনক এমন নয়, কিন্তু জামাই এটা শুনে হঠাৎ মনে হলো আসলেই এই স্বপ্ন পুরুষ, শখের পুরুষ আজ থেকে তার স্বামী। একটু আগে তারা পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়েছে। রিহানের কথা বলতে কষ্ট হচ্ছে। কিছু সময় চুপ থেকে কিছু বলবে তার আগে কেবিনে কেউ নক করে। মীরা চমকে উঠল। তড়িঘড়ি করে বসা ছেড়ে দাঁড়িয়ে গেছে। সেকেন্ড সময় ব্যবধানে রেহনুমা বেগম কক্ষে প্রবেশ করে। হাতে ওনার ফোন আর একটা শপিং ব্যাগ। মুখে ছেলের জন্য বেদনার ছাপ স্পষ্ট। মীরার মন এটা দেখে আরো খারাপ লাগে। হঠাৎ কোত্থেকে কি হয়ে গেল যেন মীরা বুঝতে পারে না। এখনো সেই দুপুরে গাড়িতে বসে আছে, সেই মুহূর্ত ভাসছে চোখের সামনে। তখনও মানুষটা কতটা প্রাণ চাঞ্চল্যে ছিল, আর এখন মলিনতায় ঘেরা মুখশ্রী। মীরা, একটা 3 পিস আছে, হাত মুখ ধুয়ে এটা পরে আয়, খাবার নিয়ে আসছে তো ছোট মামা। মীরার হাতে শপিং ব্যাগটা দিয়ে বলে রেহনুমা বেগম। মীরা হাতে নেই সেটা। ঘাড় নেড়ে কেবিন থেকে ওয়াশরুমে চলে গেল। রিহান একটু তাকিয়ে থেকে আবার চোখ বন্ধ করেছে। রেহনুমা গিয়ে ছেলের শিওরের কাছে দাঁড়ায়। মাথায় হাত রাখে আলগোছে। নিচু হয়ে অধর ছুঁয়ে দেয় চুলের ভাঁজে। রিহান চোখ খুলে অসুস্থ চোখে হাসে।
কাজল কল করেছে, ঢাকা থেকে তোমার মামা অনেকবার কল করেছে, সকালে আসবে। রিহান শুনল, কিছু বলল না। রেহনুমা বেগম কিঞ্চিত কুচকে জানতে চাইলো, আব্বা গাড়িটা হঠাৎ অ্যাক্সিডেন্ট কেন করলো? অনেকদিন গ্যারেজে ছিল, আমি সব চেক করে বেরিয়েছিলাম, কিন্তু তারপরও মনে হয় একটা চাকায় সমস্যা ছিল। রিহান কোনো রকম বলল। রেহনুমা বেগম কথা বাড়ায় না, ছেলের হাতে কপালে কয়েকবার চুমু খেলো। মীরা 7-8 মিনিটের মধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। রেহনুমা বেগমের দেওয়া বাদামি রঙের পাকিস্তানি 3 পিস কলেজ ড্রেস ব্যাগে নিয়েছে। রেহনুমা বেগম এগিয়ে এসে মীরার হাত থেকে ব্যাগ নেয়, কপালে স্নেহের পরশ দিয়ে বলল, সবাই বাড়ি চলে যাবে, তুই থাকবি? মীরা প্রশ্নটার বিপরীতে কি বলা উচিত বুঝতে পারছে না, কিন্তু মন খুব করে এখানে রিহান ভাইয়ের সাথে থাকতে চাচ্ছে। হোক না সেটা সারা রাত বসে থেকে, তবুও। রিহানের দিকে তাকিয়ে দেখে রিহানের চোখ বন্ধ। মীরা মিনমিন করে জানতে চাইল, কেউ ডাকবে না? তুই তোরটা বল। মীরা এবার চুপ করে গেল। রেহনুমা বেগম বুঝতে পারে নীরবতার সম্মতির লক্ষণ। উনি মনে মনে খুশি হয় ছেলের এই এলোমেলো জীবনে কেউ একজন এসছে। তিনি ছাড়াও কেউ ছেলের জন্য চিন্তা করে। রেহনুমা বেগম মীরাকে বলে বেরিয়ে যায়। ইব্রাহিম শেখ খাবার দিয়ে গিয়েছে, রিহানের জন্য স্যুপ আর মীরার জন্য সাদা ভাত আর ছোট মাছের তরকারি, মীরার পছন্দের খাবার, সাথে দিয়েছে টক। কিন্তু রিহানকে খাইয়ে দিয়ে মীরার সব গুছিয়ে রাখছে। রিহান ভ্রু কিঞ্চিত কুঁচকে নেয়, গম্ভীর স্বরে আদেশ দেয়, খাবার খেয়ে নে। মীরার হাত থেমে যায়। খাবার খাওয়ার কোনো ইচ্ছেই নেই মেয়েটার, টলমলো করে চোখ। রিহান পাত্তা দিল না সেদিকে। মীরা ফের বক্সের ঢাকনা লাগানোর জন্য উদ্যত হতেই রিহান আবারও চাপা ধমক দিয়ে শুধালো, খাবার খেতে বলেছি। মীরা মাথা নিচু করে ভাঙা স্বরে বলল, খেতে মন চাচ্ছে না। রিহান আগের ন্যায় গম্ভীর কণ্ঠে বলে উঠল, খাবার খেয়ে তারপর সব গুছিয়ে রাখবি, অন্যথায় আমি কাকাইকে কল করে এক্ষুনি হসপিটালে আসতে বলবো। না না, খাচ্ছি আমি। মীরা একটা প্লেটে ভাত নেয়, তরকারি নিয়ে একটু টক দিয়ে তড়িঘড়ি করে 2-3 লোকমা মুখে দিয়ে কাশতে লাগলো। তালুতে উঠে গিয়েছে খাবার। রিহান অসুস্থ শরীর নিয়ে ঝট করে উঠে বসলো। পাশ থেকে পানির বোতলের ছিপি খুলে মীরার মুখের সামনে ধরে কোনো রকম একটু পানি নিয়ে খেয়ে মীরা নিজেকে শান্ত করলো। তবে পুরোপুরি হলো না। এবার চোখে জল ছেড়ে ফুপিয়ে উঠল। হেঁচকি তুলে বলতে লাগলো, আমি আর খাবো না রিহান ভাই, আমার খেতে ইচ্ছে করছে না। রিহানের পেট মুচড়ে হাসি পায়। হাসে না সে, হাসলে মাথায় সমস্যা হতে পারে। তার চেয়েও বড় কথা, মেয়েটার জন্য তার মায়া হয়। তার শোকে বেচারি নাওয়া খাওয়া ভুলে গিয়েছে। রিহান ফোঁস করে দম ছাড়ে, ইশারায় সব গুছিয়ে রাখতে বলে। মীরা খুশি হয়, ঝটপট সব গুছিয়ে পাশের ক্যাবিনেটে লক করে রাখে। মীরা হাত ধুয়ে এসে রিহানের পাশে টুলে বসার জন্য উদ্যত হতেই রিহান ওকে টেনে নিজের পাশে বসায়। বসা মাত্র 2 হাতে নিজের বুকের উপর নিয়ে নিল। ব্যথা পেল অল্প, ভ্রু কুচকে আসে ব্যথায়। তবে সেদিকে ধ্যান না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাখে নিজের সাথে। মীরার এই নিয়ে দ্বিতীয়বার রিহান নামক পুরুষটার গভীর আলিঙ্গনে আবদ্ধ হলো। শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে গেল, বুকের ভেতর ধুকপুক শব্দ করছে। রিহান অনুভব করলো কি সেই শব্দ, হয়তো ফিসফিস করে বলল, আজকের রাতটা তোলা রইল। ইফাত ঢাকা রয়েছে, কাল লতিফ চৌধুরীর সাথে যাবে গ্রামে। খবরটা তারা সন্ধ্যেয় পেয়েছে, যদিও তৎক্ষণাৎ যেতে চাইছিল সবাই। তবে রিয়াজ শেখ সবাইকে আশ্বস্ত করেছে গুরুতর কোনো আঘাত পায়নি, কাল সকালে বাড়ি নিয়ে যাবে। বাড়িতে যেন আসে সবাই। ঈশিতার পরীক্ষা চলছে, সেও ভাইয়ের জন্য অস্থির ছিল। শিশিরও যাবে, অনেকদিন ফুপির বাড়ি যাওয়া হয় না। তার উপর রিহান আর কাজলকে চৌধুরী পরিবারের কেউ ভিন্ন নজরে দেখেনি। সেখানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করে সবাই বসে থাকবে? শিশির কয়েকটা ড্রেস নিয়ে নিচ্ছে একটা ব্যাগে, সাথে ঈশিতাও রয়েছে। ঈশিতার মন খারাপ, আজ কত মাস হয়েছে সেও গ্রামে যায় না। শিশির ব্যাগের চেন আটকে ঈশিতার পাশে বসে, 2 হাতে মুখ আগলে নিজের দিকে করল, ঠোঁট উল্টে বলল, আমার ঐশী রানীর মন খারাপ করে না। তোমার পরীক্ষা শেষ হলে আমরা দুজন আবার যাব। আপু, ভাইয়া। ঈশিতা কাঁদো কাঁদো হয়ে বলে। শিশির আলতো হাতে জড়িয়ে ধরে ঈশিতাকে আশ্বাস দিয়ে বলে, কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে। শিশির ঈশিতার মাথায় হাত বুলিয়ে দেয়। এর মধ্যে দরজায় কেউ নক করলো। শিশির অনুমতি দিতেই ইফাত রুমে প্রবেশ করে, দৃষ্টি তার ফোনের দিকে নিবদ্ধ। আর সেভাবে থেকে জিজ্ঞেস করলো, পেতনি রানী, তোর ল্যাপটপে চার্জ আছে?
আমারটা ডাউন, একটু দে না। শিশির তাকে ছেড়ে উঠে দাঁড়ালো। রকিঞ্চিত কুচকে বিছানার অপর পাশে গেল, ল্যাপটপ হাতে নিয়ে বিছানায় ফের বসলো। কিবোর্ডে আঙ্গুল চালাতে চালাতে পাল্টা প্রশ্ন করলো, কি এমন জরুরি কাজ তোমার যে চার্জ হতে হতে তোমার ধৈর্য ফুরিয়ে যাবে? ইফাত ফোনে কিছু টাইপ করতে করতে জবাবে বলে, একজনের সাথে ভিডিও কলে কথা বলবো। শিশিরের হাত থামে, বুকের ভেতর সূক্ষ্ম এক ব্যথা অনুভব করে। ধরে আসা গলায় ঝট করে বলে উঠল, স্পেশাল। ইফাত বোনের দিকে এক পলক তাকালো, ফোন পকেটে রেখে খুব স্বাভাবিকভাবে জানালো, নিউ গার্লফ্রেন্ড। শিশিরের চোখের কোণায় জল জমে, সেটা গড়িয়ে পড়ার আগে মুছে নিল। মানুষটা কেন তার দিকে কখনো একটু তাকালো না? কেন চোখের গভীরে তাকিয়ে শিশিরের বিন্দু বিন্দু করে জমা ভালোবাসা বুঝতে পারে না? শিশির ল্যাপটপের শাটার বন্ধ করে চোখ বন্ধ করে বিড়বিড় করে আওড়ালো, আপনি আড়ালেই রয়ে যাবেন আমার ভালোবাসার পিঞ্জিরা।